দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের দৈনিক এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। আমার হাতে প্রথমে আছে দেশ রূপান্তর, তারপরে আছে নয়া দিগন্ত, দৈনিক জনকণ্ঠ, যুগান্তর, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, সময়ের আলো। তো আমরা প্রথম শুরু করব দেশ রূপান্তর থেকে। দেশ রূপান্তরে কি আজকে হেডলাইন হয়েছে সেটা যদি দেখি আমরা। খুলল তত্ত্বাবধায়কের ফেরার পথ, ভোট হবে ব্যালটে, প্রস্তুত আছি, আত্মীয় স্বজন হলেই পাইলট, জনগণের জয় মনে করছে রাজনৈতিক দলগুলা, জাতির পিতাসহ 48 সিদ্ধান্ত নেবে সংসদ, এই সরকারকে হতে পারবে তত্ত্বাবধায়ক সরকার। 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন, এই সংবাদটি একটু আমরা পড়তে চাই। আসলে নির্বাচন কবে দিতে চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার? এখানে আমরা দেখতে পেলাম যে দেশ রূপান্তরে একটা শিরোনাম করেছে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালের 30 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছেন, এমনটি হতে পারে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তার মানে আমরা যেটুকু বুঝতে পারলাম যে 2026 সালের 30 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আর কি তিনি আশা প্রকাশ করছেন। তার মানে 25 সালও না, 2026 সাল। আচ্ছা, আমরা নিশি ভোটে ক্ষমতায় যেতে চাই না বলেছেন তারেক রহমান। এখানে আছে কার্বন নিরপেক্ষ পৃথিবীর চাবি ভূপৃষ্ঠের নিচেই, D8 সম্মেলনে যোগ দিতে মিশর গেছেন প্রধান উপদেষ্টা, সাফারি পার্কের সেই প্রকল্প বাতিল। জামালপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান, 5 কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিটি। শেখ হাসিনা জয় টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে দুদক। 400 কোটির সেই পিয়নের 1000 কোটি লেনদেন। এবার আমরা যেতে চাই নয়া দিগন্তে। নয়া দিগন্তে আজকে প্রথমে শিরোনাম করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আচ্ছা, আমরা নয়া দিগন্তটা দেখব। তার আগে আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন, আমরা সরাসরি অতিথিকে আমরা আমন্ত্রণ জানাবো। আমাদের সাথে আজকে আছেন সাইফুল মাসুম, স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের পত্রিকা। হ্যাঁ, ধন্যবাদ। জি, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। এশিয়ান সংবাদ বিশ্লেষণ স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে হচ্ছে আমার প্রথম যে কোশ্চিন সেটা হচ্ছে এই জাতীয় প্রবাসী দিবস কেন পালন করা হয়? আমরা জানি যে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম খাত হচ্ছে যে এই যে জনশক্তি রপ্তানি, যা আমাদের প্রবাসী ভাই বোনেরা যে রেমিটেন্স পাঠান সেটা থেকে আমাদের একটা উল্লেখযোগ্য অংশ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় আর কি। কিন্তু আমরা দেখি প্রবাসীদের নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা আছে। প্রবাসীদের মধ্যে নানা ধরনের মানে সচেতনতার অভাবে অনেক ভোগান্তি শিকারের প্রবণতা আছে, এবং সরকারিও নানা উদ্যোগ আছে, বেসরকারি নানা উদ্যোগ আছে, কিন্তু সেটা হচ্ছে যে না জানার কারণে অনেক প্রবাসীরা ভোগান্তিতে শিকার হন। জাতীয় প্রবাসী দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানে বৈধ পথে, অনেকে অবৈধ পথে গিয়ে অনেক ধরনের অসুবিধায় পড়েন আর কি, যাতে বৈধ পথে বিদেশ যেতে পারেন এবং বৈদেশিক মুদ্রা যাতে সঠিকভাবে পাঠাতে পারেন আর কি। আর সব মিলিয়ে হচ্ছে যে জাতীয় প্রবাসী দিবসের উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের যেই অধিকার তার সুরক্ষার জন্য মানে সব পক্ষেরই কাজ করা, সচেতন হওয়া, এবং হচ্ছে প্রবাসীদের যাতে হচ্ছে যে তাদের অধিকারটা সুরক্ষিত হয় আর কি, সেটা তুলে ধরা মূলত সরকারি বেসরকারি উদ্যোগে।
আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে এই যে 5ই আগস্টের পরে আমরা প্রবাসীদের জন্য আসলে কোনো বৈষম্য দূর করতে পেরেছি কিনা, এ বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন আপনি। 5ই আগস্টের পরে যেটা সবচেয়ে একটা অর্জিত বিষয় হচ্ছে আরব আমিরাতে যে 57 জন বাংলাদেশি প্রবাসী যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আন্দোলনে অংশ নিয়েছিল ওই দেশে থেকে, ওই দেশের সরকার 57 জনকে মানে কারাবন্দী করেছিলেন আর কি। পরে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে বা তাদের অন্তর্বর্তী সরকারের কারণে ওরা কারামুক্তি পেয়েছে, এটা একটা ভালো খবর। আর আমরা যেটা লক্ষ্য করেছি, অন্তর্বর্তী সরকার প্রবাসী ডেস্ক একটা স্থাপন করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যাতে করে প্রবাসীদেরকে ভালোভাবে রিসিভ করা হয়। আমরা বিগত সময়ে দেখেছি, এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে আহ, বিমানবন্দরে হয়রানির শিকার হতে হয় আর কি। কারণ প্রবাসীদেরকে আহ, যেভাবে সম্মানের সাথে রিসিভ করা উচিত, তারা তো রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা অর্জনের মানে অন্যতম যোদ্ধা, কিন্তু তাদেরকে সেই সম্মানটা দেওয়া হয় না, এখনো দেওয়া হয় না। কিন্তু এই অন্তর্বর্তী সরকার একটা প্রবাসী ডেস্ক স্থাপন করেছে, যাতে করে আহ সম্মানের সাথেই বিমানবন্দরে তারা অভ্যর্থনা পায়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। আহ এই আর অন্তর্বর্তী সরকারের অন্য আহ, আগের সরকার থেকেই প্রবাসীদের জন্য কিছু উদ্যোগ আছে, কিন্তু এই সরকারের আমলে এর চেয়ে বেশি আর দৃশ্যমান তেমন কিছু দেখা যায়নি। জাস্ট হচ্ছে যে ওই বিমানবন্দরে যাতে প্রবাসীদের ভালোভাবে স্বাগত জানানো হয়, সেই উদ্যোগটা নেওয়া হয়েছে। এটা আমি জানি। আচ্ছা, আপনার কাছে আমার আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই সরকার প্রবাসীদের জন্য আর কি কি ভালো কাজের উদ্যোগ নিয়েছে বা নিবে, এই ধরনের কোনো মেসেজ আপনার কাছে আছে কিনা? সর্বশেষ ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড প্রোগ্রামে ডেলি স্টার সেন্টারেই সরকারের কর্তা ব্যক্তিরা অংশ নিয়েছিলেন। তারা হচ্ছে যে যে মেসেজটা দিয়েছেন যে প্রবাসীদের জন্য সরকারের নানা উদ্যোগ আছে বলতে, প্রবাসীরা যাতে ব্যাংক লোন পায়, প্রবাসী কল্যাণ একটি ব্যাংক আছে, এবং হচ্ছে যে সরকারের যেই বিদেশে হচ্ছে যে রাষ্ট্রদূতরা আছেন বা যে অফিসগুলো আছে, সেখান থেকে যে ভোগান্তিগুলো হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে প্রবাসীদের ক্ষেত্রে, সেগুলো লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আহ, এবং ওই ভোগান্তিগুলো নিরসনে সরকার কাজ করছে আর কি। এবং স্পষ্ট প্রবাসীদের নিয়ে আর খুব বেশি আমার জানা নেই আর কি, যে সরকারের কি সাইফুল কি মাসুম, উদ্যোগ আপনার আছে। কাছে আমার সর্বশেষ কোশ্চিন যেটা, সেটা হচ্ছে ধরুন একজন শ্রমিক বাংলাদেশ থেকে ধরেন সৌদি আরবে যাচ্ছে, তার জন্য ধরেন খরচ হচ্ছে প্রায় 5 লক্ষ টাকা। আবার সেই শ্রমিকই ধরেন ইন্ডিয়া থেকে আপনার সৌদি আরবে যাচ্ছে, তো তার ক্ষেত্রে কিন্তু খরচ হচ্ছে আপনার 70 থেকে 1 লক্ষ টাকা। এই যে বেশ 4 লাখ টাকার একটা ডিস্টেন্স, এটা কেন, মানে এটা কেন হয়? কোনো সিন্ডিকেট বা এই বিষয়ে আসলে আপনার কোনো মেসেজ আছে কিনা, যেটা যদি আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারতাম। দুইটা বিষয় আছে। এক হচ্ছে যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেই মানে প্লেন ফেয়ার আছে, বিমান ভাড়া আছে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি ভাড়া, যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে সেটা অনেক কম। বিমান ভাড়াটা একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এজেন্সি গুলা, যে এজেন্সি সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের কারণেই হচ্ছে যে দেখা গেছে সৌদি আরবে একটা ভিসার দাম যদি হচ্ছে যে ওই দেশের কোম্পানি যে ভিসাটা বিক্রি করে বা হচ্ছে যে দেয়, সেটা হয়তো বিনামূল্যেই দেয়, বা তাদের তো শ্রমিকের দরকার আছে তাদের কাজের জন্য। কিন্তু এখানকার যে এজেন্সি, দায়িত্বশীল এজেন্সি গুলো আছে, তারা অতিরিক্ত অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করে। সেই ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে যে একটা ভিসা বা একজন প্রবাসী তার গন্তব্যস্থলে যেতে মানে পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে অন্তত কয়েক গুণ বেশি টাকা তাদের খরচ করতে হয় আর কি। তো এক্ষেত্রে হচ্ছে যে সরকারের একটা দায়ের জায়গা আছে, সেটা হচ্ছে যে তাদের সঠিক মনিটরিং এর অভাব। অনেক সময় সরকারি কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে, আর এজেন্সি গুলার অতি মুনাফা লোভের একটা চেষ্টা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমাদের যে বিমান ফেয়ার আছে, সেগুলো
অতিরিক্ত পার্শ্ববর্তী দেশের সাথে যদি আপনি মানে নির্ধারিত গন্তব্যগুলোর সাথে তুলনা করেন, কম্পেয়ার করেন, সেখানে আমার মতে হচ্ছে যে সরকারের মনিটরিং এ যথেষ্ট অভাব আছে। বাংলাদেশি যে এয়ারলাইন্স কোম্পানিগুলো আছে এবং বিদেশি এয়ারলাইন্স কোম্পানিগুলো আছে তাদেরকে সঠিকভাবে সরকার হয়তো নিয়ন্ত্রণ করতে পারছে না আর কি। জি এগুলা জি এই জি জি 2-3টা ইস্যু অন্যতম কারণ জি বলে জি আমি জি মনে করি। জি ঠিক আছে সাইফুল আলম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন সাইফুল মাসুম, স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের পত্রিকা। এবার আমার হাতে আছে নয়া দিগন্ত। আসলে নয়া দিগন্তে কি কি শিরোনাম করেছে আমরা একটু দেখতে চাই। নয়া দিগন্ত প্রথমে আসছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল করেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে ডক্টর ইউনূসের ভূমিকার প্রশংসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংকটের উত্তরণ বলছে বিএনপি। এখানে আব্বাস আলী খান তাকওয়া জীবনযাপনে ছিলেন সচেতন। শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী, শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। নির্বাচনের প্রস্তুত ইসি, ব্যালটেই ভোট হবে। তার মানে আমরা এতদিন দেখেছি যে ইভিএমে ভোট হতো, এখন গণমাধ্যমে সিইসিকে বলেছে যে এখন থেকে আবার ভোট আগের মতোই, যে ব্যালটে আমরা যেভাবে ভোট দিতাম সেভাবেই হবে। এরপরে আমাদের কাছে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠতে প্রথম হেডলাইন করেছে সব পত্রিকাগুলোর মতোই, তত্ত্বাবধায়ক ও গণভোট ফিরছে। হাইকোর্টের সংবিধানের ৫৫ সংশোধনীর আংশিক বাতিল। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে, ভোট হবে ব্যালটে। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন, ভোটের অপেক্ষায় বিএনপি, সুনির্দিষ্ট টাইমলাইনের দাবি। টানা 2 জয়ে সুপার 4-এ বাংলাদেশ। তৌহিদ হোসেনকে বিজয় দিবসের শুভেচ্ছা জয়শঙ্করের। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় ও টিউলিপের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। সরকারি চাকরিতে নিয়োগে পুলিশ ভেরিফিকেশন বাতিল করা হবে। মিত্রবাহিনীর সঙ্গে ক্যামেরা হাতে প্রবেশ, সাহসী পরিভ্রমণের দুর্বল ছবি। নওফেল ও ডিবির হারুনের বিরুদ্ধে দুদকের মামলা। ওসমানী বিমানবন্দরে সম্প্রসারণ প্রকল্পে অচলাবস্থার নেপথ্যে। আগামী নির্বাচনে অতীতের চেয়েও অনেক কঠিন হবে। হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল 8 দিন। 19-22 ডিসেম্বরে রেকর্ড বৃষ্টির আভাস। নারী কর্মসংস্থানে প্রতিবন্ধকতা দূর করতে হবে। উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। বায়ু দূষণ রোধে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ। এরপরে আমরা চলে যাচ্ছি যুগান্তরে। যুগান্তরেও আজকে প্রথম হেডলাইন করেছে সব পত্রিকাগুলোর মতোই, দেখতে পাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল। তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়া ঠিক করবেন সুপ্রিম কোর্ট। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার দ্বার উন্মোচিত হলো। ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে? নিউজটা একটুখানি আমার খুব পড়তে ইচ্ছা করছে, একটু দেখি যদি। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের এক মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 2 মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের আমলের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী 45 জনের তদন্ত প্রতিবেদন দাখিলের সময়ও 2 মাস বাড়ানো হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও ওবায়দুল কাদের দেশ ছেড়ে গেলেন কিভাবে তা জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল। আইনশৃঙ্খলা বাহিনীর আগামী 15 দিনের মধ্যে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আচ্ছা, মানে উনি কীভাবে দেশ ছেড়েছেন এটার ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধানে দুদক, এই নিউজটাও একটু পড়তে চাই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার বিরুদ্ধে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ আছে, হাসিনা পরিবারের সদস্য পরস্পর যোগসাজশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি ও ৫৯,০০০ কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পের কমিশন বাবদ ৮০,০০০ কোটি টাকা লোপাট করেছে। এই অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুর্নীতি কমিশন। মঙ্গলবার কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আরও জানা গেছে, শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার ভাগিনা টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ৬০,০০০ কোটি টাকা লোপাট করেছেন। এছাড়া তারা আশ্রয়ন সহ অন্যান্য প্রকল্পেও দুর্নীতি করেছে। এই সংক্রান্ত অভিযোগের আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ৩ সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এই মেগা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। শেখ রেহানা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার ভাগ্নে টিউলিপের বিরুদ্ধে দুদক আসলে কি প্রতিবেদন চেয়েছে সেটা সম্পর্কে আমরা একটু পড়লাম। এবার আমরা চলে যাচ্ছি অন্য হেডলাইনে। জনগণের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি, গুম করা হয় শেখ হাসিনার পরিকল্পনায়। বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ। জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় হট্টগোল, উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষা দিয়ে পদোন্নতি। এখানে আমরা আরেকটা হেডলাইন পাচ্ছি, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি ৫ কার্যদিবসে, এটা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর দুর্নীতির অভিযোগ তবুও এমডি নিয়োগের প্রস্তাব। রাষ্ট্রীয় সফরে কায়রোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। বিশ্বজানে মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের, খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে চাই, এটা বলেছেন সার্জিস আলম। ষোলো বছর পর মতামতের জন্য উন্মুক্ত, মুক্তিযোদ্ধা সনদে ঘুষের থাবা মোজাম্মেলের। আমরা এবার নিতে চাই দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকেও অন্যান্য পত্রিকার মতো প্রথম শিরোনাম করেছেন তারা, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ ৫৫ সংশোধনীর ৪ অনুচ্ছেদ বাতিল। শেখ হাসিনা শেখ রেহানা জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকার ত্যাগ প্রধান উপদেষ্টার। 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের ফিরতে রিভিউ পিটিশনের বাধা নয় অ্যাটর্নি জেনারেল। সতর্ক থাকুন, বিএনপির ভেতরে ষড়যন্ত্রকারীদের এজেন্ট ঢুকছে। ট্রাইব্যুনালের সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামি। ব্যালট সংসদ নির্বাচনের জন্য ইসি প্রস্তুত। বোমা হামলায় রুশ জেনারেলের হত্যার দাবি ইউক্রেনের। ফিফা বর্ষসেরা খেলোয়াড় ভিনিসিয়াস। হাসিনা যে প্রান্তেই লুকিয়ে থাকুন, বিচারের সম্মুখীন তাকে হতেই হবে, সৈয়দপুরের জনসময় সার্জিস আলম। সেবা নিশ্চিতে আরও কঠোর বিটিআরসি। বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে ডক্টর ইউনূসের ভূমিকার প্রশংসায় পূর্ব তিমুর প্রেসিডেন্টের। উপসচিব ও যুগ্ম সচিব পদোন্নতিতে পরীক্ষা লাগবে, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার থাকবে না। দর্শক, আসলে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে আজকের পত্রপত্রিকাগুলোতে আমরা ম্যাক্সিমাম পত্রপত্রিকাগুলোতে দেখতে পেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ 50 সংশোধনীর 4 অনুচ্ছেদ বাতিল। তারপরে হচ্ছে আপনার শেখ হাসিনা শেখ রেহানা জয় টিউলিপের জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। তারপরে সার্জিস আলম বিভিন্ন জায়গায় বলেছেন যে এই সরকারের আমলে তারা শেখ হাসিনাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনতে চাই। তো দর্শক, এই ছিল আজকে আমাদের মতো। আমরা একদম
আমরা একদম এশিয়ান সংবাদ বিশ্লেষণের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তীতে আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সেই সাথে আমাদের সবার সুস্থতা কামনা করছি।